আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর যে থার্ড টপিক, সেটা হচ্ছে কি সেল সাইকেল। সেল সাইকেলের আমরা আজকে পড়ছি। তো সেল সাইকেলের একটা পার্ট হচ্ছে আমাদের কি মিওসিস। মিওসিস কোষ বিভাজন। এবার সবার প্রথমে আমরা একটু বেসিক জিনিস জেনে নিই। সেটা হচ্ছে যে আমাদের মিওসিস বিভাজনটা দুটো স্টেপে বিভক্ত। একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। আমি ছোট করে কেন লিখছি, কারণ আমার বোর্ডটা টোটালটাই প্রায় লেখার জন্য লাগবে, তাই আমি ছোট করে লিখব। মিওসিস 1 কে অ্যাকচুয়ালি বলা হয় হ্রাস বিভাজন। তাহলে মিওসিস 1 কে কি বলা হয়? হ্রাস বিভাজন। আর মিওসিস 2 কে বলা হয় সম বিভাজন। সম বিভাজন, ঠিক আছে। মিওসিস 1 এর আমাদের কিছু ধাপ আছে, আমি লিখে নিই আগে। সেটা হচ্ছে যে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে আমাদের 5টা ধাপ আছে। সেটা হচ্ছে লেপ্টোটিন, 2 নাম্বার হচ্ছে জাইগোটিন, 3 নাম্বার হচ্ছে প্যাকাইটিন, 4 নাম্বার হচ্ছে ডিপ্লোটিন, 5 নাম্বার হচ্ছে কি ডায়াকাইনেসিস। আমি ছোট করে লিখছি। এরপরে আমাদের 2 নাম্বার দশার নাম হচ্ছে কি মেটাফেজ 1। 3 নাম্বার দশার নাম হচ্ছে আমাদের অ্যানাফেজ 1। 4 নাম্বার দশার নাম হচ্ছে কি টেলোফেজ 1। তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার দশার নাম হচ্ছে সাইটোকাইনেসিস 1। এরপর যে দশাটা হয় তার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। কি নাম? ইন্টারকাইনেসিসের পর আমাদের আবার হয় প্রোফেজ। এবার যে দশাটার নাম সেটা হচ্ছে প্রোফেজ 2। এর কোনো ভাগ নাই। 2 নম্বর দশার নাম হচ্ছে আমাদের কি লিখবো এবার? মেটাফেজ 2। 3 নম্বর দশার নাম হচ্ছে আমাদের অ্যানাফেজ 2। 4 নম্বর দশার নাম হচ্ছে আমাদের কি টেলোফেজ 2। এবং 5 নম্বর দশার নাম হচ্ছে সাইটোকাইনেসিস 2। ঠিক আছে। তো এই হচ্ছে মিওসিস টোটাল প্রক্রিয়াটা। ক্লাস 10-এ তোমরা এই জিনিসটা এতটুকু করে পড়েছিলে। এই মাতৃকোষ মিওসিস 1, যার ফলে 2টা কোষ তৈরি হলো, এবং এরপর এখান থেকে মিওসিস 2-র মাধ্যমে আমাদের এই 4টা কোষ তৈরি হয়। তোমরা এতটুকু জাস্ট পড়েছিলে ক্লাস 10-এ। এবার এই টোটাল বিষয়গুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। তো চলো দেখো কিভাবে কি হচ্ছে। তো মিওসিস হোক বা মাইটোসিস হোক, উভয় ক্ষেত্রেই এই মিওসিস 1 হওয়ার আগে সেই কোষটাতে কিন্তু G1 দশা হয়েছে, S দশা হয়েছে, G2 দশা হয়েছে। তারপর সে কিন্তু মিওসিসে যাচ্ছে। এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করে আগে রাখো, ঠিক আছে। তো আমরা সোজাসুজি পড়বো মিওসিস থেকে, মানে প্রোফেজ 1 থেকে আমরা পড়বো। তার মানে G2 দশা হয়েছে মানে ডিএনএ এর পরিমাণ ডবল হয়ে গেছে, কারণ S দশা তার আগে আছে। S দশায় ডিএনএ ডবল হয় মানে G2 দশায় ডিএনএটা ডবল থাকে। কিন্তু G2 দশায় তুমি ক্রোমোজোমগুলোকে তারা পেঁচিয়ে থাকে না, ঠিক আছে। এবং এই মিওসিসের যে প্রোফেজ 1 বলো বা মেটাফেজ 1 বলো, এই দশাগুলোই কি হবে? ক্রোমাটিডগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করবে, যার ফলে তুমি সেগুলোকে স্পষ্ট দেখতে পাবে, ঠিক আছে। তো চলো আমরা প্রোফেজ 1 থেকে শুরু করি। যদি আমি
এখানে একটা ছবি আঁকি, এটা একটা কোষ মনে করো। এই কোষটার প্রোফেজ 1 দশায় আমাদের কি হয়, আমাদের এই যে নিউক্লিয়াসের ছবি আঁকি, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আমাদের নিউক্লিওলাস আছে এবং নিউক্লিয় পর্দা আছে, এবং তার ভিতর এবার প্রোফেজ 1 এর কোন দশার ছবি আঁকছি আমি, লেপ্টোটিন। লেপ্টোটিন দশার ছবি আঁকছি, ঠিক আছে। লেপ্টোটিনে কি হয়, ক্রোমোজোম গুলো নিউক্লিয় পর্দার সঙ্গে এরকম করে যুক্ত হবে, ঠিক আছে। এবং ফুলের তোড়া যেমন, ফুলের তোড়াটা নিচ্ছ, চারিদিকে ফুলগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক ওরকম ক্রোমোজোমগুলো নিউক্লিয় পর্দার সঙ্গে আটকে থাকে। তাই লেপ্টোটিনকে বলা হয় বোকে স্টেজ। বোকে স্টেজ, ফুলের তোড়া স্টেজ, ঠিক আছে। এবার আমাদের যে সেন্ট্রোজোম কিন্তু এস দশায় ডবল হয়, এবার সেন্ট্রোজোমগুলো কিন্তু ডবল হয়েই থাকে। আমি এখানে একটা দিচ্ছি, কিন্তু বাস্তবে সেন্ট্রোজোম কিন্তু দুইটা থাকে, ঠিক আছে। আমি দিলাম, তাহলে এটা হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিনের পরের দশার নাম কি, জাইগোটিন। এখানে কিন্তু এই যে আমি ক্রোমোজোমগুলোর ছবি দিয়েছি, সেগুলো কিন্তু বাস্তবে এরকম করে আছে। বাস্তবে কিন্তু আমাদের ক্রোমোজোমগুলো এভাবে আছে, কিন্তু সেগুলো এতটাই ক্ষুদ্র করে থাকে তাদেরকে চেনা যায়। মনে করো এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোমগুলো কিন্তু এভাবে আছে, কিন্তু তাদের ক্রোমাটিডগুলোকে আমরা আলাদা আলাদা চিনতে পারবো না। এবার লেপ্টোটিন দশার পরের দশার নাম হচ্ছে আমাদের কি, জাইগোটিন। তাহলে এটা হচ্ছে আমাদের জাইগোটিন। একটা জিনিস আমি তোমাদের একটু চেক করি, একটা জিনিস একটু চেক করার আছে আমার, একটুখানি সময় দাও আমাকে। চলো আমরা জিনিসটা দেখি। আমরা কি দেখছি, জাইগোটিন দশা। জাইগোটিন দশায় আমাদের যে মেন ক্যারেক্টার সেটা হচ্ছে সাইন্যাপসিস। সমস্ত ক্রোমোজোম জোট বাঁধা শুরু করে। সমস্ত ক্রোমোজোম কাদের বলবো, যে সমস্ত ক্রোমোজোম আকার আকৃতিতে এবং জিনগত দিক দিয়ে একই রকম হবে তাদেরকে আমরা কি বলবো, সমস্ত ক্রোমোজোম। যেমন 1 নাম্বার ক্রোমোজোম, 1 নাম্বার ক্রোমোজোম, এর যদি এখানে একটা জিন থাকে, ঠিক তার এখানে একটা জিন থাকে, কারণ একটা মার থেকে এসেছে আর একটা বাবার থেকে এসেছে, ঠিক আছে। তো জাইগোটিন দশার ক্যারেক্টার হচ্ছে সমস্ত ক্রোমোজোমগুলো জোট বাঁধবে। তো আমি এখানে নিউক্লিয় পর্দার ছবি দিয়ে দিই। সেন্ট্রোজোমগুলো দিয়ে দিলাম, নিউক্লিওলাসও দিয়ে দিলাম। আর কি আঁকবো আমি, এই সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে জোট বাঁধবে। তুমি কিন্তু এই দশায় এই জোট বাঁধা শুরু করবে। আমি দুটো ক্রোমোজোমের ছবি আঁকছি। বাস্তবে এই প্রতিটা সমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো তুমি কিন্তু দেখতে পাবে না আলাদাভাবে। এই দেখো, এই দশায়, জাইগোটিন দশায় তুমি ক্রোমোজোমগুলো এভাবে সুন্দর করে, এই একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড সেটা কিন্তু তুমি দেখতে পাবে না, ঠিক আছে। যখন তুমি ক্রোমোজোমগুলোকে দেখতে পাচ্ছ না, এই যে এইভাবে দেখতে পাচ্ছ, এর মধ্যে দুটো ক্রোমাটিডই আছে। আরেকটা আমি ছবি আঁকি, এর মধ্যেও দুটো ক্রোমাটিড আছে, এরা পরস্পরের সঙ্গে কি হয়েছে, জোট বেঁধে গেছে, ঠিক আছে। এই অবস্থায় আমরা কি বলি, ডাইঅ্যাড। তাহলে আমাদের যখন সমস্ত ক্রোমোজোমের 4টা ক্রোমাটিডকে আলাদাভাবে দেখতে পাবো না, তখন তাকে আমরা কি বলবো, ডাইঅ্যাড, ঠিক আছে। তাহলে কোন দশায় আমরা সমস্ত ক্রোমোজোমের 4টা ক্রোমাটিড এত সুন্দর করে দেখতে পাবো, প্যাকাইটিন দশায়। আমরা পরে আসছি, তাহলে এটা জাইগোটিন। এবার সাইন্যাপসিস মানে কি বললাম, জোট বাঁধে। জোটটা কিভাবে বাঁধে সেটা দেখো। তো ক্রোমোজোম তো বাস্তবে এরকম ক্রোমাটিন হিসেবে থাকে। তাহলে এইটা ক্রোমাটিন, এই ক্রোমোজোম আমি ছবি দেখাচ্ছি, ক্রোমোজোম দুটো,
আর একটা ক্রোমোজোম এই যে এরকম এরকম করে আছে। তো আমি যদি এদিকে আর একটা ক্রোমোজোম, এদিকেরটাকে আমি কালো দিয়েছি, তো গন্ডগোল হয়ে গেল। তো মনে করো এদিকে একটা ক্রোমোজোম আছে, আর একটা ক্রোমোজোম, আর একটা ক্রোমাটিড, এদিকে একটা ক্রোমোজোম আছে, আর একটা তার ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলো কিছু প্রোটিন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এই প্রোটিনটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, ঠিক আছে? এরকম পরস্পর সঙ্গে এরকম করে থাকে। তো মাঝখানেরটাকে বলা হয় কেন্দ্রীয় উপাদান। তাহলে মাঝখানেরটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় উপাদান। কেন্দ্রীয় উপাদান। আর এই সাইডের দুইটাকে বলবো ল্যাটেরাল বা প্রান্তীয় উপাদান। প্রান্তীয় উপাদান, ঠিক আছে? এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স। এই টোটালটাকে আমরা কি বলবো? সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স। তাহলে এই সাইনোপ্টোনেমাল কমপ্লেক্সের সাহায্যে দুটো সমস্ত ক্রোমোজোম জোট বাঁধে। ক্লিয়ার আশা করি? গেল। তাহলে জাইগোটিন দশা শেষ। তাহলে এদের দুইজনের মাঝখানে কিন্তু সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স আছে। এদের দুইজনের মাঝখানে কি আছে? এরকম সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স আছে। এরপরে আমরা পরবর্তী দশায় আসবো, সেটার নাম হচ্ছে কি? প্যাকিটিন দশা। প্যাকিটিন দশার যে প্রধান ক্যারেক্টার সেটা হচ্ছে, তাহলে তুমি সেন্ট্রোজোম গুলো দিয়ে দাও আর নিউক্লিওলাসও দিয়ে দাও। এই দশায় ক্রোমাটিড গুলো এরকম তুমি টেট্রাড অবস্থায় দেখতে পাবে। সমস্ত ক্রোমোজোম তো জোট বেঁধে আছে, এই জোট বেঁধে আছে। আর একটা ক্রোমোজোম দিই এবং এরা পরস্পরের সঙ্গে সুন্দরভাবে জোট বেঁধে আছে, ঠিক আছে? আমি দুইটাই দিলাম, বেশি দিব না। তো প্যাকিটিন দশায় তুমি এরকম করে ক্রোমোজোম দেখতে পাবে। এই দশাটাকে বলবো টেট্রাড। কালো করে দিই একটাকে। ঠিক আছে? টেট্রাড। এই দশার ক্যারেক্টার কি? এই দশার ক্যারেক্টার হচ্ছে এই দশায় ক্রসিং ওভার হয়। তাহলে এরা জোট বেঁধে আছে, জোট বেঁধে আছে। তাহলে এই দশার ক্যারেক্টার কি? এই দশায় হচ্ছে আমাদের ক্রসিং ওভার হয়। প্রধান ক্যারেক্টারই হচ্ছে ক্রসিং ওভার। ডিএনএ এর মধ্যে আদান প্রদান হয়। এবার কিভাবে হয় সেটা দেখো। টেট্রাড। তার ডায়াড মানে চারটা ক্রোমাটিড আছে, কিন্তু স্পষ্ট দেখতে পাবো না। চারটা ক্রোমাটিড আছে এবং প্রত্যেকটা আমি স্পষ্টভাবে দেখতে পাবো। এবার ক্রসিং ওভার কি হয়? এবার প্যাকিটিন দশায় আমাদের এই একটা স্ট্রাকচারের আবির্ভাব ঘটে, এটাকে বলে রিকম্বিনেশন নডিউল। এই জায়গাটায় কিভাবে রিকম্বিনেশন নডিউল, পরীক্ষা আসতে পারে নোডিউল, ডিইউএলই। রিকম্বিনেশন নডিউল কোন দশায় সৃষ্টি হয়? প্যাকিটিন দশায়, ঠিক আছে? তাহলে কিভাবে রিকম্বিনেশনটা হয়? মানে রিকম্বিনেশন মানে হচ্ছে ডিএনএ আদান প্রদান হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোমের সৃষ্টি হবে। দেখো এটা, তাহলে মনে করো এই হচ্ছে আমাদের একটু উপরে করি তাহলে সুবিধা হয়। এই হচ্ছে মনে করো আমাদের দুটো ক্রোমাটিড একটা ক্রোমোজোমে, আর নিচেরটা মনে করো এরকম। এবার একটা উৎসেচক আসবে, ওটার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস প্লাস এক্সোনিউক্লিয়াস। এই উৎসেচকগুলো কি করবে বলতো? ডিএনএ এর মধ্যে কাট করবে।
এন্ডোনিউক্লিয়াস ডিএনএ এর মাঝখানে কাট করে, আর এক্সোনিউক্লিয়াস ডিএনএ এর প্রান্ত থেকে কাট করে। ঠিক আছে, তাহলে এই যদি দিলাম, দেখা গেল ডিএনএটার এইটুকু জায়গায় কাট করলো, এই পাশেও কাট করলো, এইদিকেও কাট করলো, আর এই ডিএনএটারও এইটুকু জায়গায় কাট করলো। ঠিক আছে, এরপরে ধাপে দেখতে পাবে আরেকটা প্রোটিন, ওটার নাম হচ্ছে ইউ প্রোটিন, ভালো ভাষায় লেখে আনওয়াইন্ডেস প্রোটিন। এ কি করে বলতো, ডিএনএটাকে কি করে আর একটু খুলে মাতৃস্ট্র্যান্ড থেকে একটু দূরে নিয়ে যায়, কাটা ডিএনএটাকে। এই দিলাম, এই দিলাম, এই কাটা অংশটা এরকম, কাটা অংশটা এরকম হলো আনওয়াইন্ডেজ প্রোটিনের প্রভাবে। এদিকে দিলাম, কাটা অংশটা এরকম হলো, এদিকে দিলাম এরকম হলো। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আর প্রোটিন বা রিকম্বিনেন্ট প্রোটিন আসবে। এ কি করবে, ডিএনএ আদান প্রদান করবে। এই দিলাম, এই দিলাম, এরকম এরকম, এই লাল অংশটা ভিতরে ঢুকে গেল, এরকম এরকম এরকম। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ নামক প্রোটিন আসবে এবং ডিএনএ যে কাটা অংশটাকে জোড়া লাগিয়ে দেবে। কিভাবে দেবে দেখো, দাঁড়াও এক সেকেন্ড, একটু দেখি কোথাও কোনো ছবিতে মধ্যে মডিফাই করা যায় কিনা। এটা এদিকে আসলো, ঠিক আছে, এটাকে যদি এরকম করা যায়, এই কালোটা তো নিচের দিকে ছিল, এই লালটাকে এমন করে দিতে হবে, আর কালোটাকে এমন করে দিতে হবে রিকম্বিনেন্সের প্রভাবে। ঠিক আছে, এরপর কি হবে, এই কালোটা দিলাম একটা ক্রোমাটিক, এই কালোটা ও কি করবে বলতো, এই লাল অংশটাকে জোড়া লাগিয়ে দেবে এর সঙ্গে, আর এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এর সঙ্গে এই জায়গাটা জোড়া লাগিয়ে দেবে। তাহলে এই যে দেখো, এই দুটা যে ক্রোমাটিক তৈরি হলো, এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট মানে নতুন বৈশিষ্ট্য, এর মধ্যে একটা কালো একটা লাল পার্ট আছে। তো এভাবে ডিএনএ আদান প্রদান হয়। তোমরা যেটা ক্লাস 9 এ পড়েছিলে যে এই ক্রসিং ওভারের ফলে কি হয়, এই লাল অংশটা মনে করো এর মধ্যে চলে আসলো, আর এর এর কালো অংশটা এরকম করে চলে গেল, এরকম করে চলে গেল, তাই না? এরকম করে পড়েছিলে না তোমরা ক্রসিং ওভারে? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম করে হয়। ঠিক আছে, যদি কেউ ছবি তুলে নিতে চাও তুলতে পারো। তাহলে ক্রসিং ওভার হয়ে গেল। এবার এই যে ক্রসিং ওভারের সময় এই যে দেখো একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়েছে, এটাকেই বলা হয় কায়াজোমা। কায়াজোমা। এবার এই না যে ক্রসিং ওভারটা সম্পন্ন হয়ে গেছে মানে কায়াজোমাটা খুলে এরকম হয়ে গেছে। বিষয়টা কি হয়, আদান প্রদান হয়েছে, কিন্তু এই কায়াজোমাগুলো না পরবর্তী দশায় এই ডায়াকাইনেসিসে গিয়ে কায়াজোমাগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো মনে করো একটা ক্রোমোজোমের, আমি যদি ছবি আঁকি, মনে করো এই জায়গাটা আদান প্রদানটা হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা, তো কায়াজোমাটা আস্তে আস্তে এই প্রান্তের দিকে যেতে থাকবে। ঠিক আছে, তো পরবর্তী দশা দেখো, আশা করি ক্রসিং ওভার বুঝেছ। মুছে দিলাম, মুছে দিলাম। তো ক্রসিং ওভার গেল, আমরা সাইনোপ্রোনেমাল কমপ্লেক্স দেখালাম। তাহলে এটা প্যাকাইটিন, PACHYTEN। প্যাকাইটিনের পর আমাদের আসবে কি, ডিপ্লোটিন। চলো, ক্রোমোজোম নিউক্লিয়াসের ছবি, এই কোষ। এবার আদান প্রদানের পর এই জায়গাটাকে একটু চেঞ্জ করে দিই,
একটা লাল হয়ে গেছে আর একটা কালো হয়ে গেছে, একটা কালো হয়ে গেছে আর আরেকটি অংশ লাল হয়ে গেছে, মানে আদান প্রদান হয়েছে। তো ডিপ্লোটিনে কি হয় বলতো? ডিপ্লোটিন দশার মেইন ক্যারেক্টার হচ্ছে ডিপ্লোটিন dissolution of synaptonemal complex, dissolution of synaptonemal complex। ওই যে এখানে আমরা পড়েছিলাম সাইনোপ্টোনেমাল কমপ্লেক্সটা যেটা জাইগোটিন দশায় তৈরি হয়, সেটা কি হয় বলতো? নষ্ট হয়ে যায়, যার ফলে এই সমস্ত ক্রোমোজোমগুলো কেবলমাত্র সেই জায়গায় যুক্ত থাকে যেখানে কায়াজমাটাটা আছে। তাহলে তুমি সমস্ত ক্রোমোজোমগুলোকে কোন জায়গায় দেখতে পাবে? কেবলমাত্র যেখানে কি আছে, কায়াজমাটাটা আছে। তাহলে এই মনে করো এই জায়গাটায় কায়াজমাটাটা আছে, তো সেখানেই কেবলমাত্র তুমি যুক্ত থাকতে পারো, দেখতে পাবে। তাহলে এখানে লাল দিয়ে দিই, কালো কালো, আর এখানে লাল দিয়ে দিই, যেহেতু আদান প্রদান হয়েছে দিয়ে। এখানেও সেম আমি করে দিই, তাহলে এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই। ঠিক আছে, আমি একবার চেক করে নিই, হ্যাঁ, ভিডিওটা ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, একদমই হচ্ছে, কোনো সমস্যা নেই। 21 মিনিট হয়ে গেছে, বাপরে। তাহলে ডিপ্লোটিন দশার আমাদের বৈশিষ্ট্য গেল ডিসোলিউশন অফ সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স। লাস্ট ধাপ হচ্ছে আমাদের কি? ডায়াকাইনেসিস। তাহলে দিয়ে দিই, আমি এখানে ছবিগুলো একটু বড় ছোট হচ্ছে, এই সেন্ট্রোজোমগুলো দিয়ে দিলাম, নিউক্লিওলাসও দিয়ে দিলাম। এই দশার মেইন এটা কি? ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। এই দশার কি? এই দশার মেইন ক্যারেক্টার হচ্ছে টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা। ঠিক আছে, কায়াজমাটা, তাহলে এখানে সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স ডিসোলিউশন হয়ে গেল, আর যে কায়াজমাটাটা একদম শেষ প্রান্তে পৌঁছে যায়, মানে ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কেবলমাত্র শেষ প্রান্তে, বাকি টোটালটাই আলাদা হয়ে গেছে, একদম শেষ প্রান্তে যুক্ত থাকে। বাকি তুমি কোনো জায়গায় এদের মধ্যে কি পাবে না? সংযোগ পাবে না। তাহলে এই যে একবারে শেষ প্রান্তে চলে গেল। ঠিক আছে, তাহলে ডায়াকাইনেসিস শেষ। তুমি এবং এই দশায় আমাদের নিউক্লিয় পর্দা ভাগ হতে শুরু করে, নিউক্লিওলাস নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যেতে শুরু করে। আমাদের যে সেন্ট্রোজোমগুলো আছে, সেন্ট্রোজোমগুলো বিপরীত মেরুর দিকে পৌঁছতে থাকে। ঠিক আছে, হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে, তো একটু জানলাটা খুলে দিই। ডায়াকাইনেসিস, তাহলে ডায়াকাইনেসিসের ছবিটা এঁকে দিই। তাহলে তুমি ক্রোমোজোম দেখতে পাবে, কিন্তু একদম শেষ প্রান্তে কেবলমাত্র তারা যুক্ত থাকবে। যেহেতু আদান প্রদান হয়েছে, তাই একটু লাল করে দিই, এখানেও একটু লাল করে দিই, কালো করে দিই। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মিওসিসের প্রোফেজ 1। তাহলে এটা কি গেল? মিওসিসের প্রোফেজ 1 দশা গেল। এরপরে আমরা করব হচ্ছে মেটাফেজ দশা, এই যে মেটাফেজ 1। তাহলে প্রোফেজ শেষ, মেটাফেজ দশার ক্যারেক্টার কি? নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে অবলুপ্ত। তাহলে এটা কোন দশা? এটা হচ্ছে মেটাফেজ 1। নিউক্লিয় পর্দা অবলুপ্ত এবং ক্রোমোজোমগুলো মাঝ বরাবর আছে। তাহলে আমি যদি কোন দিকে ধরবো বলো? আচ্ছা, এদিকেই ধরি। এই ক্রোমোজোমগুলো আছে
এই ক্রোমোজোমগুলো আমি সুবিধার জন্য দুটো ক্রোমোজোম নিয়েছি, তুমি চাইলে বেশিও নিতে পারো, বেশি ছবি আঁকতে হবে ওর জন্য আমি নিইনি। এই ক্রোমোজোমগুলো আছে কোষের মাঝ বরাবর। যেহেতু ডিএনএ আদান প্রদান হয়েছে, একটু লাল লাল তো দিতেই হবে প্রত্যেকবারই, খুবই ঝামেলাদার জিনিস। দিলাম। তাহলে ডিসোলিউশন অফ সানাটোরামাল কমপ্লেক্স। এবার সেন্ট্রোজোম একদম, আচ্ছা সেন্ট্রোজোমগুলো আমি এদিকে দিই। তাহলে এবার এদিকে একটা সেন্ট্রোজোম, এদিকে একটা সেন্ট্রোজোম, এদিকে একটা সেন্ট্রোজোম, এদিকে অ্যাস্ট্রাল রশ্মি, এদিকে অ্যাস্ট্রাল রশ্মি, আর এদিক থেকে বেমতন্তুগুলো তৈরি হচ্ছে। এখান থেকে বেমতন্তু এখানে লাগবে, এখান থেকে বেমতন্তু এখানে লাগবে, এখান থেকে বেমতন্তু এখানে লাগবে, আর কিছু বেমতন্তু এরকম করে থাকে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে মেটাফেজ 1। এবার মেটাফেজ দশার পর কি হবে আমাদের? অ্যানাফেজ। এই ছবিটা অ্যানাফেজ দশার ক্যারেক্টার কি? আমাদের সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর থেকে আলাদা হবে। এই দিলাম, যেহেতু এই বেমতন্তু এদিকে টেনেছে তাই সমস্ত ক্রোমোজোম কি হয়ে গেছে? পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। দেখো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেন্ট্রোজোমের কিন্তু কোনো বিভাজন হয়নি, কিন্তু সমস্ত ক্রোমোজোম পরস্পর থেকে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এইদিকে বেমতন্তু, এখানে সেন্ট্রোজোম, এইদিকে এগুলো আছে, এইদিকটা আছে। ঠিক আছে? তাহলে সমস্ত ক্রোমোজোম আলাদা হয়েছে, কিন্তু সেন্ট্রোজোম কেন বলতেছি, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়নি। ঠিক আছে? সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হয়নি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1। এরপরে আমাদের দশার নাম হচ্ছে কি? টেলোফেজ 1। তাহলে টেলোফেজ দশার ক্যারেক্টার কি? টেলোফেজ দশার ক্যারেক্টার হচ্ছে এই হচ্ছে আমাদের এই দশায় সমস্ত ক্রোমোজোমগুলো একদম কোষের শেষ প্রান্তে পৌঁছয়। কালারটা তো আলাদা, দিই। সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর আলাদা প্রান্তে পৌঁছায়। চিহ্নগুলো তো দিতেই হবে। এবং তাদেরকে ঘিরে নতুন করে নিউক্লিয় পর্দা সৃষ্টি হয়। এদিকে সেন্ট্রোজোমটা দিয়ে দিই, তাদেরকে ঘিরে নতুন করে নিউক্লিয় পর্দা সৃষ্টি হয়। এরপর কি হয়? সাইটোকাইনেসিসে কি হয়? এবং এই কোষ পর্দাগুলো আস্তে আস্তে কি হতে থাকে? আমাদের ভিতরের দিকে ঢুকতে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? টেলোফেজ 1। এবং সাইটোকাইনেসিসের ফলে কি হয়? আমাদের দুটো কোষের সৃষ্টি হয়, এই একটা কোষ, এই একটা কোষের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সাইটোকাইনেসিস 1। ঠিক আছে? তাহলে এই যে আমাদের নিউক্লিয়াস, একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই সেন্ট্রোজোমগুলো তো এখানে থাকবে, তাই না? নিউক্লিয়াসের ভিতর কেন যাবে? আবার এই সেন্ট্রোজোম দিয়ে দিলাম। তাহলে এখানে একটা সেন্ট্রোজোম সমকোণে থাকে, আর একটা সেন্ট্রিওল। আর যদি এদিকে ছবি এঁকে আমি, তাহলে তুমি এই একটা সেন্ট্রিওল আর এই একটা সেন্ট্রিওল, এটা এখানে আমি অত সমকোণে দেওয়ার জায়গা করছি না, কিন্তু তোমরা সমকোণে দিবে। ঠিক আছে? তাহলে এই যে দুইটা কোষ তুমি পেলে, এই দুইটা কোষের মধ্যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো দিয়ে দিই, যার মধ্যে রিকম্বিনেশনের ফলে আমাদের
নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে, এটা 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 এটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাইটোকাইনেসিস 1 হলো। এবং ক্রোমোজোম সংখ্যা যেখানে ডবল ছিল, ক্রোমোজোম সংখ্যা দেখা অর্ধেক হয়ে গেল। 1 নম্বর ক্রোমোজোম এখানে কয়টা আছে? তাহলে মনে করে এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম। এই কোষে 1 নম্বর ক্রোমোজোম একটা আছে, আর এখানে এক জোড়া আছে। তার জন্যই মিওসিস 1 কে বলা হয় হ্রাস বিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখানে ক্রোমাটিড 2টা আছে, কিন্তু ক্রোমোজোম একটাই আছে। বুঝা গেল? এবার আমরা পড়ব ইন্টারকাইনেসিস। এবার আমরা কি পড়ব? ইন্টারকাইনেসিস। এবার এই কোষটাও আমাদের মিওসিস 2 তে অংশগ্রহণ করবে, এবং এই কোষটাও মিওসিস 2 তে অংশগ্রহণ করবে কিন্তু। ঠিক আছে, তার আগে এই কোষগুলো কি করে? ইন্টারকাইনেসিসে আসে। ইন্টারকাইনেসিসে কি হয়? নতুন করে ডিএনএ এর প্রতিলিপিকরণ হয় না, কিন্তু সেন্ট্রোজোমের প্রতিলিপিকরণ হয়। তার মানে কি বললাম? এই দিলাম, এই যে সেন্ট্রোজোম আছে, এই একটা ছিল, এখান থেকে 2টা সৃষ্টি হয়, এখানে একটা ছিল আর একটা সৃষ্টি হয়। ঠিক আছে, 2টা সেন্ট্রোজোমের সৃষ্টি হয়। এগুলো অ্যাস্ট্রাল রশ্মিগুলো আমি দিচ্ছি। তার ভিতর ক্রোমোজোম তো আছে, তাহলে ক্রোমোজোম দিয়ে দাও। যেহেতু ক্রসিং ওভার হয়েছে, একটু চেঞ্জটাকেই দিয়ে দাও। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই 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 এই। তাহলে এই কোষগুলো এবার মিওসিস 2 তে অংশগ্রহণ করবে। মিওসিস 2 তে অংশগ্রহণ করবে। এটাও মিওসিস 2 তে অংশগ্রহণ করবে। মিওসিস 2, এবং 2টা কোষ তৈরি করবে। ঠিক আছে, এগুলো কিন্তু হ্যাপ্লয়েড, আর এগুলো হচ্ছে ডিপ্লয়েড। আর এই কোষগুলো কেমন হবে? হ্যাপ্লয়েড। তো আমি একটা কোষের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কিভাবে মিওসিস 2টা হচ্ছে। এটা যেমন করে হবে, এটাও তেমন হবে। ঠিক আছে, তো দেখো মিওসিস 2 প্রথম দশার নাম কি? প্রোফেজ 2। তাহলে প্রোফেজ দশায় আমরা আসবো। কালিটা লাল হয়ে যাচ্ছে। তাহলে প্রোফেজ দশায় কি হয়? আমাদের এই সেন্ট্রোজোম গুলো 2 প্রান্তে চলে যায়, এবং তারা বেনতন্তুর গঠন শুরু করে। সেম মাইটোটিক দশার মতো। নিউক্লিয় পর্দা যে থাকে সেটা নষ্ট হয়ে যায়, এবং ক্রোমোজোমগুলো নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়, এবং ক্রোমোজোমগুলো মোটা হতে শুরু করে। এই দশায় ক্রোমোজোমগুলো আমি আঁকছি ঠিকই মোটা মোটা করে, কিন্তু ক্রোমোজোমগুলো আরো ভালো মোটা হয় প্রোফেজ দশায়। তো দেখো প্রোফেজ দশায় আমি লাল কালি দিই আঁকি। তাহলে এই হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো। এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, আর এদের মধ্যে রিকম্বিনেন্ট ক্রোমাটিডটাকে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের কি? প্রোফেজ 2। এবার হচ্ছে মেটাফেজ 2। মেটাফেজ দশার বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকে। আচ্ছা, এটা যেহেতু মাঝ বরাবর হয়ে যাচ্ছে, আমি একটু চেঞ্জ করে দিই জায়গাটা। ঠিক আছে, এবার নেক্সট দশায় আমি আঁকি। নেক্সট দশা হচ্ছে মেটাফেজ 2। এই কোষটার ছবি দিলাম। এই হচ্ছে সেন্ট্রোজোম। এবার ক্রোমোজোমগুলো কোথায় থাকবে? কোষের মাঝ বরাবর। এদের সঙ্গে কে যুক্ত হবে? নিউক্লিয় পর্দা অবলুপ্ত, নিউক্লিওলাসও অবলুপ্ত। এখানে নিউক্লিওলাসটা আমি দেইনি, নিউক্লিওলাস আবার চলে এসেছে, নিউক্লিওলাস আবার চলে এসেছে। ঠিক আছে, তাহলে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত। বেনতন্তু আসবে, এদের সঙ্গে যুক্ত হবে। কিছু বেনতন্তু এরকম করে থাকবে, আর এদিকে অ্যাস্ট্রাল রশ্মি আছে। গেল। এরপরে দশা কি হবে আমাদের? এটা হচ্ছে আমাদের প্রোফেজের পর, তাহলে এটা কি দশা? মেটাফেজ। মেটাফেজ 2। এরপরে দশার নাম হচ্ছে আমাদের অ্যানাফেজ দশা।
এই কোষ, এখানে আমি সেন্ট্রোজোম দিলাম, এই এদিকে দিলাম। এবার ক্রোমোজোম গুলো যেহেতু আলাদা হয়ে যায়, এখানে ক্রোমোজোম কেমন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখো তাহলে সেন্ট্রোমিয়ার যে আছে সেটা ভেঙে গেল না, সেন্ট্রোমিয়ারটা ভেঙে গিয়ে কি হলো, ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের কোন দশা, এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2। তাহলে অ্যানাফেজ 1 এর ক্যারেক্টার কি, সমস্ত ক্রোমোজোম আলাদা হয়, আলাদা হয়। আর এখানে কি হয়, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং সমস্ত ক্রোমোজোমের প্রতিটি ক্রোমাটিড আলাদা হয় এবং আলাদা হয়ে নতুন ক্রোমোজোমের সৃষ্টি হয়। আর এরপর হচ্ছে আমাদের টেলোফেজ দশা। টেলোফেজ দশার ক্যারেক্টার কি, আমি শর্টকাট করছি। এবার ক্রোমোজোম গুলো একদম শেষ প্রান্তে যাবে, তাদের চারিদিকে নিউক্লিয় পর্দার সৃষ্টি হবে, সেন্ট্রোজোম গুলো আমি এরকম করে দিয়ে দিলাম এবং নিউক্লিওলাস তৈরি হবে এবং আমাদের সাইটোকাইনেসিস শুরু হবে। তাই জন্য কোষ পর্দাটা আস্তে আস্তে ভাঁজ করতে থাকবে, পরবর্তীতে আমাদের দুটো কোষ সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে কি, টেলোফেজ 2, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস 2। তাহলে এই হচ্ছে তোমার ক্রোমোজোম, কোষের ভিতরে ক্রোমোজোম। রিকম্বিনেন্টটাকে একটু দিয়ে দিই, মনে করি এটা রিকম্বিনেন্ট না, এটা তো রিকম্বিনেন্ট, এটা রিকম্বিনেন্ট। তাহলে এখানে এইটা রিকম্বিনেন্ট। তাহলে এটা হচ্ছে কোষটা, তার মধ্যে সেন্ট্রোজোম আছে। এই হচ্ছে কোষটা, তার মধ্যে সেন্ট্রোজোম আছে। নিউক্লিওলাস দিয়ে দিলাম, আচ্ছা দেওয়া আছে। তো এরকম হচ্ছে আমাদের টোটাল মিওসিস প্রক্রিয়া। বোঝা গেল, এখান থেকে শুরু, এখান থেকে এখানে আসলো, এখান থেকে একটা কোষের মধ্যে এরকম হয়েছে, তো আরেকটা কোষের মধ্যেও সেম প্রক্রিয়া হবে এবং লাস্টে আমরা কয়টা কোষ পাবো, 4টা, 1টা 2টা 3টা 4টা। এবং এই কোষগুলো কেমন হবে, হ্যাপ্লয়েড। এটা ক্রোমোজোম নাম্বার যদি 1 হয় এটা 2, এখানে ক্রোমোজোম নাম্বার 1 হলে এটা 2। এখানে এক জোড়া ক্রোমোজোম নেই, 6টা ক্রোমোজোম আছে, একটা। এখানে কয় জোড়া ক্রোমোজোম আছে, 1 জোড়া। এখানে এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 1 নাম্বার, এটা 2টা। তাহলে এখানে 1 জোড়া করে ক্রোমোজোম আছে, তার জন্য এগুলোকে আমরা ডিপ্লয়েড বলি। আর যেহেতু এখান থেকে আমাদের সাইটোকাইনেসিস 1 এর পর থেকে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তার জন্য কি হয়, আমরা এদেরকে হ্যাপ্লয়েড বলি। এই হচ্ছে মিওসিস। তোমরা যদি কেউ ফটো তুলতে চাও, স্ক্রিনশট নিতে চাও, নিতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার ক্লাস 11 নিয়ে আসবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।